বিজয়নগর সাম্রাজ্যে বেশ রহস্যময় কিছু ঘটনা ঘটছিল। রাজা বিক্রম সেন এর একটা সমাধান করার জন্য রাজ্যের সবথেকে শক্তিশালী শিকারী বীরেন্দ্রকে ডেকে পাঠালেন। কিন্তু এই জঙ্গলই বীরেন্দ্রর জীবনে শেষ ডেকে আনলো। বীরেন্দ্র, তুমি রাজ্যের সবথেকে সাহসী শিকারী। আমরা তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি। আমাদের পশ্চিমের জঙ্গলে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। ওখান থেকে যারা ফিরছে বলছে যে জঙ্গলে কোনো চতুর প্রাণী আছে যে মানুষকে উধাও করে দিচ্ছে। মহারাজ, মহারাজ, আমি আপনার আদেশ মানতে প্রস্তুত। তবে আমার একটি অনুরোধ আছে। কি আপনার সৈন্যরা কোনো সূত্র খুঁজে পায়নি কি? অসফল হয়েছে আমাদের সৈনিকেরা। যারা ফিরেছে ওরা ভয়ে কাতর হয়ে আছে। তোমার সাহসের ওপর আমার ভরসা আছে। তোমাকে এই রহস্যের অবসান ঘটাতে হবে। ঠিক আছে মহারাজ, আপনার যেমন আদেশ। আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ সম্পূর্ণ করব মহারাজ। আপনি যা চান তাই হবে। আজ তোমার রাজসভায় এত দেরি হলো কেন? রাজা কি কোনো আদেশ দিলেন? হ্যাঁ সুমতি, রাজা আমাকে একটা বিশেষ কাজ দিয়েছেন। পশ্চিমের জঙ্গলে যে রহস্যময় ঘটনা ঘটছে তার খোঁজ নেওয়ার জন্য আমাকে জঙ্গলে যেতে হবে। তুমি জানো যে আমি গর্ভবতী। এই সময় আমার তোমাকে দরকার। তোমার এখন এমন বিপজ্জনক জায়গায় যাওয়া উচিত নয়। হ্যাঁ দেখো সুমতি, এটা আমার কর্তব্য। রাজা এবং রাজ্যের আমার উপরে ভরসা আছে। আমি না গেলে আর কেই বা যাবে বলো? যদি তোমার কিছু হয়ে যায় তবে আমাদের সন্তান তার বাবাকে হারাবে। সুমতি, সুমতি, আমি তোমাকে কথা দিচ্ছি গো, আমি তোমার কাছে ফিরে আসব গো। তুমি দেখবে আমাদের সন্তান আমার উপরে গর্ব করবে। দেখো, কেঁদো না সুমতি, কেঁদো না, শান্ত হও। পরদিন বীরেন্দ্র জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বীরেন্দ্রের সাহস তাকে জঙ্গলের আরো কাছে নিয়ে যাচ্ছিল। কে তুমি? আর এখানে কি করছো? আমি হলাম গিয়ে রাজা বিক্রম সেনের শিকারী। আমি এই জঙ্গলে রহস্য সন্ধান করতে এসেছি। হ্যাঁ, তুমি কে? এই জঙ্গল তোমার জন্য নয় বাবা। যারা এখানে আসে তারা কেউ ফিরে যায় না। শোনো, আমি তোমাকে সতর্ক করছি, যদি তুমি জেদ করো তবে তুমি যাও। তোমার সাথে অদৃশ্য শক্তির মোকাবিলা হবে, মনে রেখো। আচ্ছা দেখুন, আমি কাউকে ভয় পাই না। আমার কাজ হলো সত্য উদ্ঘাটন করা, আর আমি তা করেই ছাড়ব। কে আমার জঙ্গলে এসেছে? আমি হলাম গিয়ে রাজা বিক্রম সেনের সৈনিক, আর আমি তোমার চালাকি শেষ করতে এসেছি, বুঝেছ? তোমার রাজা দুর্বল, আর তুমিও। এই জঙ্গল আমার, কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি আমাকে জানো না। আমি হলাম সেই শিকারী যার নিশানা কখনো ব্যর্থ হয় না। দাঁড়াও। এতটুকু বলে বীরেন্দ্র
নিজের ধনুকটা বের করলো, কিন্তু তারা বীরেন্দ্রের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল। পরক্ষণেই তারার চোখ থেকে নানা ধরনের আলো বীরেন্দ্রের শরীরের ওপরে পড়তে শুরু করলো। বীরেন্দ্রের শরীর তখন আগুনে দাউ দাউ করে জ্বলছে, আর বীরেন্দ্র প্রচন্ড জ্বালা যন্ত্রণায় চেঁচিয়ে উঠছে। নিশানা তো তুমি তখন লাগাতে যখন আমার আক্রমণ থেকে বাঁচতে পারতে। তোমার ওই বোকা রাজার ফাঁদে আসা উচিত হয়নি। কিছুক্ষণের মধ্যে বীরেন্দ্র জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর তারা সেখান থেকে উধাও হয়ে গেল। যখন বেশ কিছুদিন পরও বীরেন্দ্র ফিরছে না, সেই দেখে রাজা বিক্রম সেন নিশ্চিত হলেন যে বীরেন্দ্র আর নেই। সেটা দেখে বিক্রম সেন মুষড়ে পড়লেন। কিছুদিন পর রাজা তার মন্ত্রী জগন্নাথকে বললেন, হ্যাঁ, আমার তো মাথাতেই আসছে না মন্ত্রী জগন্নাথ, আসলে ওই জঙ্গলের রহস্যটা কি? ওই জঙ্গলের জন্যই আমি আমার প্রিয় সাথী, যে একজন অসাধারণ শিকারী ছিল, তাকে আমি হারালাম। হ্যাঁ মহারাজ, আপনার কথা ঠিক। তবে আমার সবথেকে বেশি খারাপ লাগছে বীরেন্দ্রের গর্ভবতী স্ত্রীর জন্য। বীরেন্দ্রের সন্তান এখনো তার মায়ের গর্ভে আছে, আর সে বেচারা জানেও না যে তার বাবা জঙ্গলে কোনো অদৃশ্য শক্তির হাতে মারা গেছে। হ্যাঁ, এই কথাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর আমার তো এমন মনে হচ্ছে যে বীরেন্দ্রর মৃত্যুর জন্য দায়ী শুধু আমি। আরে যদি আমি ওকে জঙ্গলে না পাঠাতাম। শান্ত হয়ে যান মহারাজ, নিজের উপর দোষ দেবেন না মহারাজ। এটা বীরেন্দ্রের নিয়তি ছিল। আমার বিশ্বাস আছে যে একদিন জঙ্গলের রহস্য সবার সামনে আসবেই। নিশ্চিন্ত থাকুন মহারাজ। এতটুকু বলে মন্ত্রী জগন্নাথ রাজা বিক্রম সেনের ঘর থেকে বেরিয়ে গেলেন। মন্ত্রী ঘর থেকে বেরিয়ে যাবার পর রাজার কানে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। সে আওয়াজ আর কারণ নয়, জাদুকরী তারার। তোমার প্রিয় সাথী শিকারী তো তার পরিণতিতে পৌঁছে গেছে, এবার তোমার পরিণতিতে পৌঁছনোর পালা। এই আওয়াজ শুনে রাজা বিক্রম সেন খুব চমকে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। কে তুমি? সামনে এসো, সাহস থাকে তো সামনে এসো। কে তুমি? কে তুমি? বোকা রাজা, চতুর আর ধূর্ত খেলোয়াড়রা কখনো সামনে আসে না। ঠিক পরক্ষণেই রাজা বিক্রমের শরীরে আগুন লেগে গেল। রাজা ভয়ানক চিৎকার করে উঠলেন। কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা ছাই হয়ে গেল। রাজা বিক্রমের প্রয়াণে তার পত্নী যশোদা ভেতর থেকে একেবারে ভেঙে পড়লেন। কিছুদিন পর মন্ত্রী জগন্নাথ রানী যশোদাকে বললেন, মহারানী, মহারানী, শান্ত হন, শান্ত হন। এই দুঃখের সময়ে আপনাকে এটাও দেখতে হবে যে মহারাজ তার পেছনে একটি রাজ্য ছেড়ে গেছেন, যা আজ অভিভাবকহীন বোধ করছে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তবে আমাদের রাজ্যের জন্য তা ঠিক হবে না। শান্ত হন মহারানী, শান্ত হন। মহারাজাকে হারানোর দুঃখ আমারও আছে, শান্ত হন। তাহলে আপনি কি চান মন্ত্রীমশাই? আমি কি করব? আমার স্বামীর রহস্যজনক পরিস্থিতিতে মারা যাওয়াটা আমার জন্য খুবই কষ্টের। মাঝে মাঝে ভাবি আমার একমাত্র পুত্র আদিত্য, যে এখন মাত্র 2 বছরের, বড় হলে তাকে কি জবাব দেব? মহারানী যশোদা, আপনাকে সাহসের সাথে কাজ করতে হবে। ভুলবেন না যে মহারাজের প্রিয় সাথী বীরেন্দ্র শিকারীও জঙ্গলের রহস্যময় পরিস্থিতিতে মারা গেছেন। তার স্ত্রীও গর্ভবতী, তার সন্তান তো এখনো পৃথিবীতে জন্মই নেয়নি। তার স্ত্রীর হৃদয়ে কি চলছে সেটাও একবার ভাবুন। মন্ত্রী জগন্নাথের কথা শুনে রানী যশোদা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকার পর বললেন, মন্ত্রীমশাই, আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন। মহারানী,
রাজা বিক্রমের পর সিংহাসন খালি আছে, আর খালি সিংহাসন অন্যান্য রাজ্যের নজরে খুব তাড়াতাড়ি চলে আসে। আপনার পুত্র রাজকুমার আদিত্য এখনো মাত্র 2 বছরের, আর রাজা বিক্রমের কোনো ভাইও নেই। আমি চাই আপনি নিজেই সিংহাসনের দায়িত্ব গ্রহণ করুন মহারানী। এই কথা শুনে রানী যশোদা খুব অবাক হয়ে গেলেন। এই আপনি কি বলছেন মন্ত্রী জগন্নাথ? এভাবে চমকে উঠবেন না মহারানী। আর মহারানী, আমি ঠিকই বলছি, আপনার সিংহাসনের দায়িত্ব নেওয়া উচিত। আমার বিশ্বাস আপনি রাজা বিক্রমের মতোই খুব দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করতে পারবেন। ইতিহাস সাক্ষী আছে যে যখনই কোনো রানী সিংহাসন সামলেছেন তিনি ইতিহাস তৈরি করেছেন। নিশ্চিন্ত থাকুন মহারানী। মন্ত্রী জগন্নাথের কথা শোনার পর রানী যশোদা খুব চিন্তিত হয়ে মন্ত্রীকে বললেন, ঠিক আছে মন্ত্রী মশাই, ভাগ্যে যা আছে তাই হবে। সেই দিনের পর থেকে রানী রাজ্যের সিংহাসনে বসলেন। কিছু সময় পর সুমতি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, আর পুত্রের নাম রাখলেন অর্জুন। সময় বয়ে যেতে লাগলো, আর অর্জুন তার বাবা বীরেন্দ্রর গল্প শুনে বড় হতে লাগলো। 10 বছর বয়সে অর্জুন প্রথমবার তার বাবা সম্পর্কে তার মাকে প্রশ্ন করে বসল। মা, সবাই বলে আমার বাবা খুব সাহসী ছিলেন, কিন্তু তিনি কোথায়? তিনি কখনো ফিরে এলেন না কেন? তোমার বাবা বীরেন্দ্র এই রাজ্যের সবথেকে সাহসী শিকারী ছিলেন। রাজা বিক্রম তাকে জঙ্গলের রহস্যময় ঘটনার খোঁজ নিতে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। জঙ্গল? কি হয়েছে ওখানে? কি হয়েছিল শিকারী আমি জানি না, এই জঙ্গলই তোমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মা, আমি বড় হয়ে জঙ্গলে যাব। আমি বাবার মৃত্যুর কারণ খুঁজে বের করব এবং তার মতো সাহসী হব। দেখো। অর্জুন তার বাবার বীরত্বকেই আদর্শ মেনে বেড়ে উঠতে লাগলো। মাত্র 18 বছর বয়সেই অর্জুন একজন সাহসী এবং শক্তিশালী যোদ্ধা হয়ে উঠল। অর্জুন মনস্থির করে নিয়েছিল যে সে জঙ্গলে যাবে এবং তার পিতার মৃত্যুর রহস্য বার করবে। অর্জুন, তোমাকে হারানোর ভয় আমার। তোমার বাবার মতো তুমি আমার সব। মা, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে ফিরে আসব আর বাবার নাম আবার উজ্জ্বল করব। তুমি নিশ্চিত থেকো মা। জঙ্গলে প্রবেশ করতেই অর্জুন বুঝে গেল ভেতরের পরিবেশ বেশ ভয়াবহ। এই একই অনুভূতি অর্জুনের বাবারও হয়েছিল, কিন্তু অর্জুন ছিল নিজের লক্ষ্যে অবিচল। আরে 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 আরে, তোমার চলন বলন তো সেই শিকারীর মতো লাগছে যে কত বছর আগে এখানে এসেছিল। কে তুমি? আমি অর্জুন, সেই শিকারীর পুত্র। আমি আমার বাবার মৃত্যুর রহস্যের সমাধান করতে এসেছি। ও, তাহলে এই কথা। তোমার বাবা খুব সাহসী ছিলেন, কিন্তু খুব তাড়াহুড়ো করতেন। তিনি আমার সতর্কতা শোনেননি। জঙ্গলে যা আছে তা মানুষের ধারণার বাইরে। আমি রহস্য ফাঁস করেই ছাড়ব বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, শোনো, এখান থেকে কিছু দূরে একটি ভাঙা প্রাসাদ আছে। সেখানে তুমি একজন মহিলাকে পাবে। তুমি তার সঙ্গে মোকাবিলা করতে পারবে না। বহু বছর আগে আমি তোমার বাবাকে একথাই বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমার পুরো কথা না শুনেই আমাকে উপেক্ষা করে চলে গিয়েছিলেন। এইটুকু বলে বুড়ো নিজের হাত এদিক ওদিক ঘোরাতে লাগলেন।
পরক্ষণেই তার হাতে চলে এলো এক রঙিন তীর। এই দেখে অর্জুন একেবারে হতচকিত হয়ে বলে উঠল, আরে বাহ, আপনি তো কোনো জাদুকর বলে মনে হচ্ছে বাবা। হ্যাঁ, আমি কে সে কথা তুমি খুব শীঘ্রই জানতে পারবে। আপাতত এই তীরটা রাখো। ভাঙা প্রাসাদে তুমি তারা নামের এক মহিলাকে পাবে। তারাই তোমার বাবাকে হত্যা করেছিল। সে তোমার উপর তার জাদু শক্তি দিয়ে আঘাত করবে। তোমাকে তীরটা তোমার ধনুকে চড়িয়ে তার জাদুকরী আক্রমণ থামাতে হবে। এটা করলেই সে ভয় পেয়ে যাবে, সেখান থেকে উধাও হয়ে যাবে। তুমি সেই ভাঙা প্রাসাদটি ভালো করে দেখবে। এরপর তোমায় কি করতে হবে তা আমি তোমাকে বলে দেব। এইটুকু বলেই ওই বুড়ো ওখান থেকে উধাও হয়ে গেলেন। তোমার বাবাও এখানে এসেছিলেন এবং তোমার মতোই সাহসী হবার ভান করতেন, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? তারা, আমি জানি যে তুমি আমার বাবাকে মেরেছ। এবার তোমার শেষের সময় এসে গেছে। তুমি কি মনে করো যে তুমি আমাকে হারাতে পারবে? বোকা, আমি তো শুধু একটা মোহরা। আসল খেলা অন্য কারো। হ্যাঁ, তাহলে সে কে আমাকে বলো। অর্জুন সেই ভাঙা ঘরটি থেকে বেরিয়ে বুড়ো লোকটিকে দেখতে পেল। সে বুড়ো লোকটিকে সব ঘটনা বলার পর জিজ্ঞাসা করল, বাবা, ওই দরজার পেছনে কি আছে আমাকে বলুন। ওটা কিভাবে খুলব? আসলে ওই গুপ্ত দরজার রহস্যটা কি? অর্জুন, ওই দরজাটা যশোদার জাদুতে বন্ধ করা। ওটার খোলার মন্ত্র একমাত্র যশোদাই জানে। হ্যাঁ। এই কথা শুনে অর্জুন পুরো চমকে গেল। এ কি বলছেন আপনি? তিনি তো মহারাজ বিক্রমের স্ত্রী। হ্যাঁ, সে তার স্বামী রাজা বিক্রমকে ধোঁকা দিয়েছে আর তারার সাথে মিলে এই ষড়যন্ত্র করেছে, বুঝেছ? কি? তাহলে তারা আর মহারাজ বিক্রমের স্ত্রী যশোদার সম্পর্ক কি? বৃদ্ধ লোকটি অর্জুনের দিকে খুব রহস্যজনকভাবে তাকিয়ে বলছিল, তারা আর যশোদা দুজনেই আপন বোন। কিন্তু এই কথা রাজা বিক্রম জানতেন না। সত্যিটা হলো অর্জুন, রাজা বিক্রম যশোদাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আর বহু বছর আগে রাজা বিক্রম এই জঙ্গলে শিকার করতে এসেছিলেন, যেখানে তার দেখা যশোদা নামে এক সুন্দরী মহিলার সঙ্গে হয়েছিল। রাজা বিক্রম প্রথম দেখাতেই যশোদাকে ভালোবেসেছিলেন আর তাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে গেলেন। কিন্তু তিনি জানতেন না যে তার স্ত্রী যশোদা একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, যিনি রাজা বিক্রমের স্ত্রী হয়ে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখতেন। তিনি তার মনের কথা রাজা বিক্রমকে বলতে পারতেন না। এই জন্য তিনি কি করলেন? তার বোন তারার সাহায্য নিলেন। তারা যে কালো জাদুর প্রক্রিয়ায় দক্ষ জাদুকরণী ছিল। প্রথমে তারা তার জাদুর শক্তি দিয়ে এই জঙ্গলে আরও মানুষকে তার কালো জাদুর শক্তি দিয়ে মেরে উধাও করে দিতে শুরু করল। এই জন্য সবাই ভয় পেয়ে গেল। আর এর ফলে কি হলো? পুরো রাজ্যে ভয় ছড়িয়ে পড়ল যে কোনো চতুর প্রাণী মানুষকে উধাও করে দিচ্ছে। রাজা বিক্রম এই ষড়যন্ত্র বুঝতেই পারলেন না।
রাজা বিক্রমের স্ত্রী যশোদার মনে হল রাজা বিক্রম এ ব্যাপারে নিজেই জঙ্গলে খোঁজ নিতে যাবেন। কিন্তু রাজা বিক্রম তার সাথী বীরেন্দ্রকে বেছে নিলেন। তারা বীরেন্দ্রকে মেরে ফেলল। এবার যশোদা বুঝল যে রাজা বিক্রম একজন চালাক লোক, আর তারপর সে রাজমহলেই কালো জাদু শুরু করে দিল এবং তার কালো জাদুর শক্তি দিয়েই রাজা বিক্রমকে রাজমহলেই পুড়িয়ে ছাই করে দিল। এখন রাজা বিক্রমের মৃত্যুর পর মন্ত্রী জগন্নাথ রানী যশোদাকে ক্ষমতা সামলাবার জন্য বললেন, এটাই তো সে চেয়েছিল, আর হয়েও গেল। অর্জুন, সত্যিটা হলো যশোদা তারা দুজনেই দক্ষ জাদুকরনী আর দুজনেই ডাইনি। আমার বিশ্বাস ক্ষমতার লোভে যশোদা তার পুত্র রাজকুমার আদিত্যকেও বাঁচিয়ে রাখবে না, কারণ ডাইনিরা প্রায়শই তাদের নিজের পুত্রকেও খেয়ে ফেলে। আর এও তো ডাইনি। ডাইনি। ও, এই কথা। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না বাবা, আপনি এসব সম্পর্কে এত কিছু জানেন কি করে? এটা বলার পর অর্জুন দেখল সে বৃদ্ধ লোকটি তার রূপ পরিবর্তন করে যুবকে পরিণত হয়েছে। হ্যাঁ, আপনি কে? আমি এই জঙ্গলে থাকা জঙ্গলের দেবতা। তুমি আমাকে বন রক্ষকও বলতে পারো। আর দেরি করো না, তুমি আমার রহস্য জেনে গেছো। এসো এসো আমার সাথে। এইটা বলার পর বনরক্ষক অর্জুনকে সেই ভাঙা বাড়ির ভিতর নিয়ে গেল, যেখানে ওই গুপ্ত দরজাটা ছিল। বনরক্ষক অর্জুনের দিকে তাকিয়ে বলল, এই দরজার ওপারে রাজা বিক্রমের রাজমহল আছে, যা তারা আর যশোদা তাদের জাদু শক্তি দিয়ে তৈরি করেছিল, যাতে তারা দুজনে সহজে রাজমহলে আসা যাওয়া করতে পারে। আমি এই দরজাটা খুলে দিচ্ছি। যখনই আমি এই দরজাটা খুলব, তুমি এই দরজার ভেতরে চলে যাবে। তুমি সোজা যশোদার ঘরে প্রবেশ করবে, যেখানে তুমি তারাকেও পাবে। কিন্তু মনে রেখো, যে তীর আমি তোমাকে কিছুক্ষণ আগে দিয়েছি, সেই তীর দিয়ে তোমাকে সরাসরি যশোদাকে আঘাত করতে হবে। তীর যখনই যশোদার শরীরে লাগবে, যশোদার শরীরে আগুন লেগে যাবে, কিন্তু তার সাথে সাথে তারার শরীরেও আগুন লেগে যাবে, আর তাদের দুজনের খেলা সেখানেই শেষ হয়ে যাবে। এই কথা বলে বনরক্ষক তার হাতটি সে গুপ্ত দরজার ওপর রাখল এবং সেই দরজাটি খুলে গেল। যাও, এর ভেতরে প্রবেশ করো, যাও। অর্জুন সে গুপ্ত দরজার ভেতর দিয়ে রানী যশোদার কক্ষে প্রবেশ করল। অর্জুন দেখল সেখানে তারা এবং যশোদা দুজনেই উপস্থিত আছে। যশোদাকে খুব নিষ্ঠুর দেখাচ্ছিল এবং অর্জুন রেগে গিয়ে বলল, যশোদা, রাজা বিক্রম আর আমার বাবাকে তুমি ধোঁকা দিয়েছ। আমি তোমাদের এই খেলার শেষ করব। অর্জুন, তোমার মতো কতজন এলো আর মারা গেল। তোমার কি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? এই লড়াই আমার বাবার ন্যায়ের জন্য, আর আমি যে কোনো মূল্যে এটা জিতব। বোকা ছেলে, আমার স্বামী রাজা বিক্রমও এখনো আমার খেলা বুঝতে পারেননি। হা হা হা, চিন্তা করিস না, চিন্তা করিস না। তোকে মারার পর সবাই তো সত্যি জেনেই যাবে। এইসব তো তখন হবে যখন তুমি জীবিত থাকবে। তোমার বাবাও একজন দক্ষ শিকারী ছিলেন, তিনি আমার আঘাত থেকে বাঁচতে পারেননি। তোমার কি মনে হয় ভাঙা প্রাসাদে তুমি আমাকে একটু সময়ের জন্য হারিয়ে দিয়েছো বলেই তুমি আমাকে হারাতে পারবে? তারার এই কথা বলার পর অর্জুন বনরক্ষকের দেওয়া তীরটা হাতে বের করল।
এবং তীর মারার পর যশোদার সারা শরীর জ্বলে উঠল। সাথে সাথে তারার চোখেও ভয় দেখা যাচ্ছিল এবং তার শরীরও আগুনে জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের শরীর পুরো ছাই হয়ে গেল। এর কিছুক্ষণ পর রাজকুমার আদিত্য এবং মন্ত্রী জগন্নাথ প্রবেশ করলেন। যখন অর্জুন তাদেরকে কিছু বলতে যাচ্ছিল তখন মন্ত্রী জগন্নাথ বলে উঠলেন, কিছু বলার দরকার নেই অর্জুন, আমি তোমাকে চিনি। তুমি বীরেন্দ্র শিকারীর পুত্র। কিছুক্ষণ আগে কি ঘটেছে তা আমি আর রাজকুমার আদিত্য নিজের চোখে সব দেখেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার মাই আমার বাবাকে হত্যা করেছে। অর্জুন মন্ত্রী জগন্নাথ এবং রাজকুমার আদিত্যকে সবটা খুলে বললেন। তারা আর যশোদা জাদুকরণী ছিল, তারা দুজনেই ডাইনি ছিল। এই কথা বলার পর অর্জুন আদিত্যকে বলল, আদিত্য, আমার বিশ্বাস যদি তোমার মা বেঁচে থাকতেন তবে তিনি তোমাকে কখনোই এই রাজ্যের রাজা হতে দিতেন না। আর যদি তুমি কখনো এই রাজ্যের রাজা হওয়ার কথা তাকে বলতে তবে তিনি তার জাদুর শক্তি দিয়ে তোমার বাবার মতোই তোমাকে মেরে ফেলতেন। অর্জুনের কথা শোনার পর রাজকুমার আদিত্য তার মাথা নিচু করে ফেলল, কারণ সে জানত অর্জুনের কথাগুলো সত্যি। অর্জুন জয়ের হাসি হাসতে হাসতে তার বাড়ির পথে রওনা দিল।